আচ্ছা, বুদ্ধিমত্তা বলতে আমরা সচরাচর কি বুঝি? পরীক্ষায় ভালো ফল করা বা হয়তো অনেক বই পড়া জ্ঞান? হ্যাঁ, সাধারণত এটাই ভাবা হয়। কিন্তু হাওয়ার্ড গার্ডনারের বহুবিধ বুদ্ধিমত্তার তত্ত্ব, সেটা কিন্তু এই চিরাচরিত ধারণাটাকে বেশ বড় একটা ঝাঁকুনি দেয়। একদম। আর আজকের এই আলোচনায় আমরা কিছু উৎসের সাহায্যে গার্ডনারের এই তত্ত্বটাকেই একটু ভালোভাবে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক, উৎসগুলো যা বলছে, গার্ডনারের মতে বুদ্ধিমত্তা আসলে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা জিনিস নয় একদমই। বরং বিভিন্ন ধরনের স্বতন্ত্র ক্ষমতার একটা মিশ্রণ, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। ১৯৮৩ সালে ওনার ফ্রেমস অফ মাইন্ড বইতে উনি প্রথমে এই ধারণাটা সবার সামনে আনেন। ওনার সংজ্ঞাটাও বেশ ইন্টারেস্টিং। কিরকম? উনি বলছেন বুদ্ধিমত্তা হলো এক ধরনের জৈব মনস্তাত্ত্বিক ক্ষমতা, যেটা কোনো একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে তথ্য প্রক্রিয়াকরণ করতে বা ধরুন সমস্যার সমাধান করতে কিংবা মূল্যবান কিছু তৈরি করতে কাজে লাগে। আচ্ছা, তার মানে উনি সেই পুরনো জি ফ্যাক্টরের ধারণাকে চ্যালেঞ্জ করছেন। ওই যে একটা ধারণা ছিল যে বুদ্ধিমত্তার মূল একটাই ক্ষমতা। যা আইকিউ টেস্ট দিয়ে মাপা যায়। হ্যাঁ, একদম তাই। গার্ডনার বললেন, না, বুদ্ধিমত্তা শুধু একটাই সাধারণ ফ্যাক্টর নয়, বরং অনেকগুলো ভিন্ন ভিন্ন যোগ্যতার সমষ্টি। বেশ, তাহলে এই বিভিন্ন দিকগুলো কি কি একটু যদি বলেন। নিশ্চয়ই। যেমন ধরুন, প্রথমটা ভাষাগত বুদ্ধিমত্তা, মানে শব্দ আর ভাষা নিয়ে কাজ করার ক্ষমতা, লেখা বা বলায় দক্ষতা, শেক্সপিয়ারের মতো। হুম, এটা পরিচিত। তারপর আছে যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা, যুক্তি দিয়ে ভাবা, সংখ্যা আর বিমূর্ত ধারণা নিয়ে কাজ করা, যেমন ধরুন আইনস্টাইন। এগুলো হয়তো আমাদের বুদ্ধিমত্তার চিরাচরিত ধারণার কাছাকাছি। হ্যাঁ, এগুলো আমরা কম বেশি জানি, কিন্তু এখানেই তো শেষ নয়, তাই না? এরপর কি আছে? ঠিক। এরপর আসে স্থানিক বুদ্ধিমত্তা। ভাবুন তো, একজন স্থপতি যেভাবে মনে মনে একটা বাড়ির নকশা দেখতে পান, বা একজন সার্জন কতটা নিখুঁতভাবে অস্ত্রোপচার করেন। ও আচ্ছা, দিক নির্ণয় করাও কি এর মধ্যে পড়ে? হ্যাঁ, সেটাও পড়ে। আবার আছে শারীরিক কাইনেস্থেটিক বুদ্ধিমত্তা, মানে নিজের শরীরকে দারুণভাবে ব্যবহার করার ক্ষমতা। যেমন? যেমন ধরুন সিমোনে বাইলসের জিমন্যাস্টিক্স বা একজন দক্ষ নৃত্যশিল্পী, এমনকি একজন ভালো মেকানিক যেভাবে হাত দিয়ে কোনো মেশিনের সমস্যা ধরে ফেলেন, সেটাও এর মধ্যে পড়ে। বা তার মানে খেলাধুলা বা নাচের দক্ষতাকেও গার্ডনার বুদ্ধিমত্তা বলছেন। এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। হ্যাঁ, এবং এখানেই তত্ত্বটির আসল মজা। এখানেই শেষ নয় কিন্তু, আরও আছে। বলুন। সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা, সুর, তাল, লয় বোঝা বা নতুন কিছু তৈরি করার ক্ষমতা। বিটহনের কথা ভাবুন। আচ্ছা। তারপর প্রকৃতিবাদী বুদ্ধিমত্তা, আমাদের চারপাশের প্রকৃতিকে ভালোভাবে চেনা, বিভিন্ন প্রজাতি বুঝতে পারা, ডারউইনের মতো। হুম। আর দুটো খুব গুরুত্বপূর্ণ বুদ্ধিমত্তা হলো আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, মানে অন্যের অনুভূতি, তাদের মেজাজ, উদ্দেশ্য, এগুলো চট করে বুঝতে পারা আর তাদের সাথে সহজে মিশতে পারার ক্ষমতা। ধরুন মাদার টেরেসা। আর অন্যটা? অন্যটা হলো অন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, মানে নিজেকে ভালোভাবে বোঝা, নিজের শক্তি, নিজের দুর্বলতা, নিজের অনুভূতিগুলো সম্পর্কে সচেতন থাকা, যেমন ছিলেন অ্যারিস্টটল। তার মানে মিশুকে হওয়া বা নিজেকে ভালোভাবে চিনতে পারাটাও বুদ্ধিমত্তা? আমরা তো সাধারণত এগুলোকে স্রেফ পার্সোনালিটি ট্রেট বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলে ভাবি। গার্ডনার কিন্তু এগুলোকেও বুদ্ধিমত্তা স্তরেই ফেলছেন। তবে এখানে একটা জিনিস খুব সতর্কভাবে মনে রাখতে হবে, যেটা উৎসগুলো বারবার জোর দিয়ে বলেছে, এই মাল্টিপল ইন্টেলিজেন্স আর লার্নিং স্টাইল বা শেখার ধরন কিন্তু এক জিনিস নয়। ও, এটা একটা জরুরি পয়েন্ট। তাহলে পার্থক্যটা কি? লার্নিং স্টাইল হলো আমরা কিভাবে তথ্য গ্রহণ করতে পছন্দ করি। কেউ হয়তো দেখে ভালো শেখে, কেউ শুনে। এটা হলো পছন্দের পদ্ধতি। আর মাল্টিপল ইন্টেলিজেন্স হলো জ্ঞানের বিভিন্ন ক্ষেত্র বা ক্ষমতা। গার্ডনার কিন্তু খুব স্পষ্টভাবে এদের মিশিয়ে ফেলার বিরুদ্ধে ছিলেন। আচ্ছা, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। এবার একটু বাস্তবে আসি। এই তত্ত্বের প্রয়োগ কোথায় কোথায় হচ্ছে? শিক্ষাক্ষেত্রের প্রভাব কেমন? হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগটা বেশ গুরুত্বপূর্ণ। একে বলা হচ্ছে প্লুরালাইজেশন, মানে একই বিষয়কে শুধু বক্তৃতা দিয়ে না বুঝিয়ে নানাভাবে উপস্থাপন করা। যেমন? যেমন ধরুন গ্রুপ ওয়ার্ক করানো, ছবি আঁকতে দেওয়া, গান গাইতে বা মডেল তৈরি করতে বলা। এতে হয় কি, বিভিন্ন বুদ্ধিমত্তার শিক্ষার্থীরা নিজেদের শক্তি অনুযায়ী শিখতে পারে, লাভবান হয়।
আর অন্য কোথাও এর ব্যবহার আছে? থেরাপি বা কাউন্সেলিংয়ে? হ্যাঁ, থেরাপির ক্ষেত্রেও এর ব্যবহার দেখা গেছে। পিয়ারসন আর তার সহকর্মীদের একটা গবেষণা ছিল 2015 সালের। তারা বলছেন এটা থেরাপিস্টদের সাহায্য করে ক্লায়েন্টের শক্তিগুলো চিনতে আর তাদের মধ্যে সম্পর্কটাও আরও ভালো করতে। বিশেষ করে সঙ্গীত বুদ্ধিমত্তার ব্যবহারে নাকি বেশ ভালো ফল মিলেছে। বাহ, বেশ কাজের তত্ত্ব মনে হচ্ছে। এত কিছু শোনার পর মনে হতে পারে এই তত্ত্ব তো দারুণ, কিন্তু সব তত্ত্বেরই তো কিছু সমালোচনা থাকে, তাই না? এটার ক্ষেত্রে কি রকম? হ্যাঁ, সমালোচনাও বেশ জোরালো। যেমন ওয়াটারহাউস বা গডফ্রিডসনের মতো কিছু জ্ঞানীয় মনোবিজ্ঞানী ও সাইকোমেট্রিশিয়ান, তারা এর পরীক্ষামূলক প্রমাণের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের যুক্তিটা কি? তারা সেই চিরাচরিত জি ফ্যাক্টর, মানে সাধারণ বুদ্ধিমত্তার উপরই বেশি জোর দেন। আবার স্টার্নবার্গের মতো কেউ কেউ বলেছেন এগুলোকে ঠিক বুদ্ধিমত্তা না বলে প্রতিভা বা দক্ষতা বলাই হয়তো ভালো। আচ্ছা, আর কোনো সমালোচনা? হ্যাঁ, একে কেউ কেউ নিউরোমেথ বা একরকম অবৈজ্ঞানিক ধারণাও বলেছেন, কারণ এর সপক্ষে যথেষ্ট স্নায়বিক বা নিউরোলজিক্যাল প্রমাণ নাকি পাওয়া যায়নি প্রথম দিকে। কিন্তু এই সমালোচনার বিপরীতে কি নতুন কোনো প্রমাণ বা গবেষণা এসেছে? হ্যাঁ, সাম্প্রতিক কিছু গবেষণা কিন্তু আশার আলো দেখাচ্ছে। যেমন শিয়ারারের 2020 সালের নিউরো ইমেজিং গবেষণা। সেখানে দেখা গেছে যে মস্তিষ্কের বিভিন্ন নেটওয়ার্কের কার্যকলাপ গার্ডনারের বর্ণিত বিভিন্ন বুদ্ধিমত্তার ধরনের সাথে মিলে যাচ্ছে। তার মানে এর একটা স্নায়বিক ভিত্তি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না? হয়তো না, এটা তত্ত্বটির একটা স্নায়বিক বৈধতা থাকার সম্ভাবনাকে আরও জোরালো করে। যদিও বিতর্কটা এখনও পুরোপুরি মেটেনি, এটা ঠিক। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই তত্ত্বটার মূল গুরুত্বটা কোথায়? কেন এটা নিয়ে এত কথা বলা বা জানা দরকার? দেখুন, এর সবচেয়ে বড় অবদান আমার মনে হয় এটা বুদ্ধিমত্তার ওই চিরাচরিত, মানে বেশ সংকীর্ণ একটা ধারণাকে ভেঙে দিয়েছে। আমাদের বুঝতে শিখিয়েছে যে মানুষের ক্ষমতা অনেক বিচিত্র হতে পারে, শুধু একাডেমিক সাফল্যই শেষ কথা নয়। এটা আমাদের নিজেদের আর অন্যদের ভেতরের নানা শক্তিকে চিনতে সাহায্য করে। একদম, যেগুলো হয়তো আমরা আগে গুরুত্বই দিতাম না, সেগুলোকে চিনতে আর সম্মান করতে শেখায়। আর এর ফলে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা কাজের পরিবেশ তৈরি করা সম্ভব। আত্মসচেতনতাও বাড়ে। তার মানে বিষয়টা হলো আমাদের প্রত্যেকের মধ্যে এই বিভিন্ন বুদ্ধিমত্তার একটা অনন্য মিশেল রয়েছে, যেটা হয়তো আমাদের চেনা ছকের বাইরেও বিকশিত হতে পারে যদি আমরা সুযোগ দিই। ঠিক বলেছেন। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা আমরা রেখে যেতে পারি শ্রোতাদের জন্য। কি সেটা? যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেদের বা আমাদের আশেপাশের মানুষদের মধ্যে এমন কোনো বুদ্ধিমত্তাগুলো দেখি যেগুলো হয়তো ততটা স্পষ্ট নয় বা আমরা সেভাবে গুরুত্ব দিই না, আর সেগুলোকে আরও ভালোভাবে বিকশিত করার সুযোগ কোথায় থাকতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।